নমস্কার, জ্যোতিষী বাস্তুবিদ পুলক চক্রবর্তী আপনাদের এই অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। এটা আগের যে অনুষ্ঠান তার দ্বিতীয় পর্ব বলতে পারেন, কারণ আলোচনার বিষয়টা এতটাই বড় ছিল যে এটাকে যদি সঠিকভাবে আলোচনা করা হয় তো আমার মনে হয় 100টা পর্বেও এর কোনো সমাধান হবে না। তবু আমি বলেছি যে দুটো এপিসোডে আমি আপনাদের কাছে অনেক তথ্য তুলে ধরবো, যে আপনারা গবেষণা করে এটা আমাকে জানান, এবং আমি এটাও আপনাদের প্রতিশ্রুতি দিয়েছি যে এই আলোচনার মাধ্যমেই আমি আপনাদের একটা বিরাট সুখবর দিতে চলেছি। এবং এটাও আমি বলেছি যে অনুষ্ঠান একটু আস্তেই করছি, তার কারণ হচ্ছে হিমালয়ের বিরাট ঠান্ডার থেকে গরমে এসে কিছুটা শারীরিক প্রবলেম, এবং যেটা হচ্ছে যে ফোন নিয়ে আপনাদের সমস্যার সমাধান আমি অনেক বলেছি, কিন্তু কিছু বিষয় জেনে রাখা দরকার। যে কিছু ব্যক্তি যারা প্রশ্ন করেছিলেন তাদের মধ্যে 4টে প্রশ্নকে আমি বিশেষভাবে তুলে ধরেছিলাম। তার দুটো প্রশ্নের উত্তর আমি এর আগে দিয়েছি, এর আগের এপিসোডে, যে জ্যোতিষ কি এবং জ্যোতিষের ফলাদেশ মেলে কিনা, এবং তার উপর আপনাদের দীর্ঘ গবেষণা করতেও আমি বলেছি। যারা দেখেননি তারা অনুষ্ঠানটা দেখে নেবেন, তাহলে এই এই পর্বটা তারা ঠিকভাবে বুঝতে পারবেন। আমি এই পর্বে আগে প্রতিকার সম্বন্ধে যে যে দুটো প্রশ্ন বাকি আছে, যে প্রতিকার কি এবং প্রতিকার কিভাবে কাজ করে, এই বিষয়টা আমি কিছুটা আপনাদের সামনে আলোচনা করব। তারপর আমি যে ঘোষণাটা করব, যে আপনাদের উদ্দেশ্যে যে সুখবরটা, সেটা অবশ্যই আপনাদের অনেকের ক্ষেত্রেই কাজে লাগতে পারে। তো যাই হোক, দেরি না করে আমি বিষয়টা বলি। যে আগের অনুষ্ঠানে আমরা বলেছিলাম যে জ্যোতিষ কি, আমি বলেছিলাম যে জ্যোতিষ কি এবং জ্যোতিষ আদৌ মানুষের জীবনে মেলে কিনা। এখন দ্বিতীয় বিষয় হচ্ছে যে প্রতিকার। প্রতিকার কি? সোজা চলিত কথায় যদি আমি বলতে যাই আপনাদের, তাহলে এর আগে ওই এপিসোডে আমি বলেছি যে মহর্ষি যাজ্ঞবল্কে সেই কথা, যে যথা হেক্ষণ চক্রণ ন রথস্ব গতির্ভবেত তদ্দৎ পুরুষকান বিনং দৈবং ন সিদ্ধতি। অর্থাৎ রথ যেমনি চাকা ছাড়া গতিপ্রাপ্ত হতে পারে না, ঠিক তেমনি পুরুষকার ছাড়া অর্থাৎ প্রচেষ্টা ছাড়া ভাগ্য কোনোদিন ফলপ্রসূ হতে পারে না। এটা আমি আপনাদের বলেছি। ধরুন রথ যদি ভাগ্য হয়, পুরুষাকার বা চেষ্টা হচ্ছে তার চাকা, সেই তাকে ভাগ্যকে গতি প্রদান করে। এবং ভাগ্য প্লাস চেষ্টা ফল আমরা অনেকে জানি, কিন্তু অনেক মানুষ তো চেষ্টা করছেন, ভাগ্যকে ফলপ্রসূ করতে পারছেন কি? অনেক মানুষ তো খুব ভাগ্যশালী হয়ে জন্মেছেন, কিন্তু সঠিক পরিশ্রমটা দিতে পারছেন কি? এইটার জন্যই জ্যোতিষের কাছে যাওয়া, কারণ জ্যোতিষ অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎকে পর্যবেক্ষণ বা সমীক্ষণ করে আপনাকে একটা ধারণা দেবে যে আপনার কিভাবে আগামী দিনটা হতে পারে, কিভাবে চলতে পারে, কিন্তু সেটাই সবসময় ধ্রুব নয়। সেটা আমি আগের এপিসোডে আলোচনা করেছি। এখন প্রতিকার হচ্ছে সেই জিনিসটা। ধরুন আপনার একটা গাড়ি আছে, গাড়িটা যদি আপনার ভাগ্য হয়, আপনার প্রচেষ্টা দ্বারা সেটাকে গতিশীলতা প্রদান করে আপনি চলেন কলকাতা থেকে দিল্লি, তাহলে আপনার কাছে গাড়িও আছে, আর তার মধ্যে আপনি আপনার পুরস্কার প্রদানও করছেন, আপনি চালাচ্ছেন বা আপনার ড্রাইভার চলছেন, কিন্তু গাড়ি কি দিল্লি চলে যাবে? এটা সবসময় সঠিকভাবে বলা যায় না। গাড়িটা দিল্লি যেতে পারে, নাও যেতে পারে। তার কারণ হচ্ছে কি, আমরা সেই ঠাকুরের উদাহরণই বলি। একটা নারকেল বলতে কি বুঝি? নারকেলের ছোবড়াটা, না নারকেলের ভেতরে শ্বাসটা, না নারকেলের ভেতরে জলটা? টোটালটাই একটা নারকেল। ঠিক তেমনি আমরা বলি রাস্তা দিয়ে গাড়িটা চলে যাচ্ছে, কিন্তু গাড়ির মধ্যে যে তেল, সেই তেলটাকে, যে অয়েলটার জন্য বা যে গ্যাসটার জন্য গাড়িটা, বা যে ইলেকট্রিক চার্জের জন্য গাড়িটা চলছে, সেইটাকে কিন্তু আমরা আলাদা করে দেখি না, টোটালটাকে দেখি গাড়ি। কিন্তু সেই গাড়ির যদি ফুয়েল ঠিক ভর্তি থাকে, অর্থাৎ আপনি যখন গাড়িটা পেয়েছেন ফুয়েল ভর্তি, যে যা ফুয়েল আছে তাতে এই বিমানটা বা গাড়িটা দিল্লি চলে যাবে, তাহলে ঠিক আছে, চলে যাবে।
যদি ফুয়েল কম থাকে তাহলে ফুয়েলটাকে ভরতে হবে, যদি ফুয়েল একদমই না থাকে তাহলে ফুল ট্যাঙ্কি ভরতে হবে। অর্থাৎ দিল্লি পৌঁছাতে গেলে যেমনি আপনার গাড়িটাও দরকার, আপনার গাড়িটা চালানোও দরকার, আবার গাড়িতে ফুয়েলও দরকার, ঠিক তেমনি এখন ফুয়েল কতটা আপনার ট্যাঙ্কিতে ভর্তি আছে তার উপর ডিপেন্ড করে যে আপনার ফুয়েল আদৌ লাগবে কি লাগবে না, লাগলে কতটা লাগবে, কি আপনার গাড়িতে ডিজেল লাগবে না আপনার গাড়িতে পেট্রোল লাগবে, নাকি আপনার গাড়িটা গ্যাসে চলে নাকি আপনার গাড়িটা ইলেকট্রিক চার্জে চলে, এই তো বিষয়। ঠিক জ্যোতিষের ব্যাপারটা হচ্ছে তাই, ভাগ্য আর পুরুষাকারের পরও একটা বিশেষ শক্তির প্রয়োজন পড়ে। সেই শক্তির তারতম্যটাকে যে বিষয় বা যে বস্তু, যে মাধ্যম নাড়াচাড়া করে সেটাকেই আমরা প্রতিকার বলি। সেটা হতে পারে দান ধ্যান, সেটা হতে পারে পূজা, জ্যোতিষ সংহিতায় যেটা উল্লেখ আছে, সেটা হতে পারে রত্ন উপরত্ন, সেটা হতে পারে গাছের মূল ইত্যাদি। অনেকের ক্ষেত্রে তার পুরুষাকারই তার প্রতিকার হয়ে যায়, সঠিক মনের জোরই সেটা প্রতিকার হয়ে যায়, কিন্তু সেই মানুষ কই, সেই মানুষের সংখ্যা তো খুব কম। এখন সেই জন্যই জ্যোতিষের কাছে যাওয়া, যে অন্ধকারাচ্ছন্ন ভবিষ্যৎকে পর্যবেক্ষণ বা সমীক্ষণ করে আপনাকে বলে দেবে যে আপনার ডেস্টিনেশন অমুক, আপনার গন্তব্য অমুক, আপনাকে অমুক টাইমে অমুকভাবে এগোতে হবে, তাহলে এইভাবে গেলে পরে আপনি সফল হবেন, এবং আপনার ফুয়েলটা এটা দরকার, আপনাকে পোকরাজ পড়তে হবে না, আপনার অত সামর্থ্য নেই তাহলে আপনি পোকরাজের সাবস্টিটিউটটা পড়ুন, না আপনাকে নীলা পড়তে হবে, না আপনাকে হিরে পড়তে হবে, না আপনাকে ঝাড়খণ্ড পড়তে হবে, না আপনাকে প্রবাল পড়তে হবে, না গোমেদ ক্যাটসাই পড়তে হবে, নাকি অমুক পুজো যাগযজ্ঞ করতে হবে। এইটাই হচ্ছে প্রতিকার। প্রতিকার কি কাজ করে, এটাও একটা প্রশ্ন আমার সামনে এসছে। 100% কাজ করে, 100% কাজ করে। কাজ প্রত্যেকটা বস্তুর আছে পৃথিবীতে। পৃথিবীতে প্রত্যেকটা এমন কোনো বস্তু নাই যার কাজ নেই। হ্যাঁ, সেটা কাজটা আপনার পক্ষে পজিটিভ না নেগেটিভ সেটা পরের ব্যাপার, বা কতটা আমরা উপলব্ধি করতে পারছি সেটা। তেমনি এনার্জি তো আছে। দেখুন, আমরা তো আজকে বলছি, যারা কোয়ান্টাম ফিজিক্স নিয়ে একটু নাড়াচাড়া করেছেন তাদের এই ধারণাটা অবশ্যই থাকবে যে জড়ো, যে জড়োটা আমরা দেখছি তার মধ্যে তো একটা ইলেকট্রন একটা কক্ষপথে ছুটছে, একটা এনার্জি ব্যাপার তো থেকেই থাকছে। কিন্তু এই যে ল্যাপটপটা, এই যে মোবাইলটা, এই যে গ্লাসটা এখানে আছে, আমরা কিন্তু তার মধ্যে ওই ইলেকট্রন ঘূর্ণন বা তার এনার্জিটাকে সেইভাবে কিছু বুঝছি না। সবসময় সবটা আমাদের ধারণার অতীত নাই হতে পারে। যখন ধারণা অতীত হচ্ছে না তখন আমরা ভাবছি বোধহয় এটা কাজ করছে না। কাজ সর্বদা করছে। কখনো কাজ আমাদের বোধগম্য, যখন আমাদের বোধগম্য হচ্ছে তখন আমরা বলছি না এটা আমাদের কাজ করছে। যখন কাজটা আমাদের পক্ষে নেগেটিভভাবে বোধগম্য হচ্ছে তখন আমরা বলছি এই প্রতিকারটা আমার পক্ষে ক্ষতি করছে। যখন সেটা পজিটিভভাবে কাজ করছে তখন আমরা বলছি না এই প্রতিকারটা, এই অমুকজন জ্যোতিষ খুব ভালো, উনি ভালো প্রতিকার দিয়েছেন, এটা আমার পক্ষে খুব ভালো কাজ করছে। এই যে বিষয়টা। এবং প্রতিকার হচ্ছে একটা ছাতা। এমন কোনো কোম্পানির ছাতা আছে কি যেটা আপনি একটা 1 লক্ষ টাকা বা 10 লক্ষ টাকা বা 1 কোটি বা 10 কোটি টাকা দিয়ে একটা ছাতা কিনুন, এত পৃথিবীর একটা মানে ছাতা কিনুন যদি থেকে থাকে, যে আপনি যে ছাতাটা কিনলে বর্ষাকালে আর মেঘ হবে না আর বৃষ্টি হবে না, তা তো না। বর্ষাকালে মেঘ হবে, বর্ষাকালে বৃষ্টিও হবে। কোনো পৃথিবীতে দামি ছাতা নেই। অর্থাৎ কোনো তারাপীঠ, কামাখ্যা, যাগ, যজ্ঞ, পোগরাজ, নীলা, ডায়মন্ড এমন কিছু প্রতিকার নাই যেটা আপনার নেগেটিভ ভাগ্যকে মুছে দিতে পারে। যেটা আপনার প্রারব্ধ সেটা আপনাকে নিতেই হবে। এবং এটা মূল জ্যোতিষশাস্ত্রে বলা আছে। যারা এখান থেকে মানুষকে লুট করার জন্য নিজেদের পণ্ডিত, শাস্ত্রী, মহারাজ সাজিয়ে করেন, তারা হয়তো দীর্ঘদিন ধরে মানুষকে জ্যোতিষ সম্বন্ধে ভুল ধারণা দিয়েছেন। একটা ছাতা কি করতে পারে? একটা ছাতা কোনোদিন বর্ষাকালের আকাশের মেঘকে কাটিয়ে দিতে পারে না, যত দামি ছাতাই হোক। একটা ছাতা আপনাকে সেই বৃষ্টির হাত থেকে প্রোটেকশন দিতে পারে। কিন্তু কেমন, এই যে আমি আপনাদের কাছে অনুষ্ঠান করতে এসেছি বৃষ্টিতে ভিজে, আমার কাছে ছাতা ছিল, দেখুন আমার মাথা ভেজেনি, দেখুন আমার গেঞ্জি ভেজেনি, কিন্তু আমার হাত পাগুলো ভিজেছে। ছাতা নেওয়ার পরও পা ভেজে। যদি সেরকম বৃষ্টি হয় সেই ছাতাকেও লণ্ডভণ্ড করে দিতে পারে। অর্থাৎ আপনার প্রারব্ধ কতটা জোর সেই বিষয়টা দেখতে হবে। এখন বিষয়টা হচ্ছে ছাতা নেওয়ার পরও বৃষ্টি পড়ে, কিন্তু একটা ছাতা আমরা এই কারণেই নিই যে একটা ছাতা আমাদের ম্যাক্সিমাম প্রোটেকশন দেয়।
তারপর তো নিজের পুরুষাকার দরকার। আপনি বৃষ্টির ছাট আসছে এইদিকে, আপনি ছাত্রাকে ধরছেন এইদিকে, তাহলে তো আপনি সম্পূর্ণ ভিজে যাবেন। সুতরাং ভাগ্য, পুরুষাকার এবং প্রতিকার তিনটে সমন্বয় দরকার। কি বললাম, যার গাড়িতে পেট্রোল ভর্তি আছে তার আর পেট্রোল লাগবে না, অর্থাৎ যে সেরকম ভাগ্য নিয়ে জন্মেছে, যার সেইরকম পুরুষাকার আছে, সেই মানুষের প্রতিকার প্রয়োজন হয় না। যার একটু ভাগ্য বা পুরুষাকারের দিকে একটু ঘাটতি আছে তার একটু প্রতিকার প্রয়োজন, যার অনেকটাই ঘাটতি আছে তার অনেকটা প্রতিকার প্রয়োজন। তার জন্য আমরা দেখছি কেউ একটা পোগরাজ পড়েও মোটামুটি উন্নতি করছে, আবার কেউ একটা পোগরাজের উপরত্ন পড়েও বিরাট উন্নতি করে যাচ্ছে। অনেক সময় ক্লায়েন্ট বলে না, আমার বন্ধুটাকে দিলেন একটা পোগরাজের উপরত্ন, বিরাট উন্নতি করে গেল, আমিও উন্নতি করছি পোগরাজটা পড়ে, কিন্তু অল্প অল্প কেন? বিষয়টাই। কিন্তু এই প্রতিকারে আমরা কাজ পাই না কেন? এখানে একটা বিষয় হচ্ছে, প্রতিকার তো অনেক রকম আছে, দান, ধ্যান, পুজো, যাগ, যজ্ঞ, তাবিজ, কবচ, মূল, রত্ন, উপরত্ন, বিভিন্ন বিষয়। এইগুলো নিয়ে আপনারা গবেষণা করবেন। আমি আপনাদের সামনে দুটো জিনিস তুলে ধরছি মাত্র। সেটা হচ্ছে একটা মন্ত্রতন্ত্র, যাগযজ্ঞ যেটা বিষয়, আরেকটা হচ্ছে রত্ন। কারণ আপনারা জানেন যে আমি একজন জেমোলজিস্ট, আমি একজন রত্ন পাথর বিশেষজ্ঞ, জ্যোতিষের বাইরে। এবং আমার নিজস্ব ল্যাব ইনস্ট্রুমেন্ট আছে যেখানে আমি প্রতিনিয়ত সব রকম পাথরকে পরীক্ষা নিরীক্ষা করি। তো সেই প্রতিকার যদি আমি আলোচনায় আসি, তো জ্যোতিষের বিচারের উপর যে প্রতিকারটা দেওয়া হচ্ছে, জ্যোতিষে আমরা বিভিন্ন রকম বিচার করি। বলছি, আগের এপিসোডে বলেছি, কেরল গণনা, রমন গণনা, কাক গণনা, তিলতত্ত্ব গণনা, সামুদ্রিক স্বাস্থ্য গণনা, পুষ্টি বিচার ইত্যাদি। তা আমি আপনাদের সামনে যে হরস্কোপ বা জন্মকুণ্ডলী বিচার সেটাই ধরছি। ধরুন একটা রাশি চক্র বা গ্রহকে নিয়ে 12টা রাশি এবং গ্রহকে নিয়ে আমরা কাজ করছি। আমরা হয়তো মনে এটা প্রশ্ন জাগতে পারে যে গ্রহ তো, সূর্য তো নক্ষত্র, সূর্য তো গ্রহ না, চন্দ্র তো উপগ্রহ, রাহু কেতু তো ছায়াবিন্দু, তাহলে কেন ওগুলোকে আমরা গ্রহ বলছি? দেখুন, গ্রহ কতটা এসছে, যিনি গ্রহণ করে প্রতিফলিত করেন তাকেই বলা হয় গ্রহ। অর্থাৎ আমরা গ্রহ কাকে বলি? যে মহাকাশের কিছু বস্তুখণ্ড যারা নক্ষত্রের আলোতে আলোকিত হয়ে সে আলোটা আমাদের দিকে প্রতিফলিত করছে, সেটা হচ্ছে গ্রহ। গ্রহের এটা ধর্ম। ঠিক তেমনি গ্রহ বলতে এখানে সেই জিনিসটা যেটা আপনার প্রারব্ধ অনুযায়ী কিছু গ্রহণ করে আপনার পরবর্তী জীবনে সেটা প্রতিফলিত করছে, সেই জন্য এগুলোকে গ্রহ বলা হচ্ছে। অনেক সময় অনেক শিক্ষিত মানুষ প্রশ্ন করেন বা অনেক সময় অনেক জ্যোতিষের কাছে মানে চ্যালেঞ্জ ছুড়ে দেন, কিন্তু বিষয়টা হচ্ছে যে কি বলেছি আগের এপিসোডে, যে একটা কারোর চুরি ধরতে গেলে পরে আগে নিজেকে জানতে হবে যে সে কী উপায়ে চুরিটা করছে। ঠিক তেমনি দুম করে নিজেকে কিছু বিজ্ঞানী সাজানোর জন্য একটা জ্যোতিষের দিকে, হ্যাঁ, যদি কেউ আপনাকে ঠকায় সেটা ধরার অধিকার অবশ্যই আপনার আছে, মানুষ হিসাবে, ন্যায় হিসাবে সেটা আছে। কিন্তু একটা জ্যোতিষকে ভ্রান্ত বা প্রতিকারকে ভ্রান্ত প্রমাণ করতে গেলে পরে যেটা হচ্ছে যে আপনাকে এটা পড়াশোনা করতে হবে, নাহলে পরে সম্পূর্ণ জিনিসটা বোকা বোকা লাগে। এবং আগের এপিসোডে আমি বলেছি যে এর শেকড়টা অনেক হাজার হাজার বছর ধরে, অনেক গভীরে, কত গভীরে, কত দিনকার বলা খুব মুশকিল। এর স্বামীজি বলে গিয়েছেন, কে সেই শাস্ত্র বেদ বেদান্ত রচনা করেছেন। তো বিষয়টা হচ্ছে সেইটা, এবং এটা আমাদের হিন্দু শাস্ত্রের একটা গর্বের বিষয়। এবং আমি একজন হিন্দু এবং একজন ব্রাহ্মণ হিসাবে এই শাস্ত্রটা করতে পেরে নিজেকে গর্বিত বোধ করি। গর্বিত, ওপেন মিডিয়া আপনাদের বলছি, গর্বিত বোধ করি। এবং অনেকে আছেন যে এই শাস্ত্রটাকে কলুষিত করার চেষ্টা করেন। তাদের মধ্যে হয়তো অনেকে জ্যোতিষতান্ত্রিকেরাও আছেন, পুরোহিতেরাও আছেন, আবার কেউ কেউ মানুষ বাইরে থেকে করেন। ব্যাপার হচ্ছে কোনো ব্যক্তি বিশেষে কেউ যদি অন্যায় করে সেটাকে আটকানো বা প্রতিবাদ করার অধিকার থাকতে পারে, কিন্তু ব্যাপারটা হচ্ছে একটা শাস্ত্র সম্বন্ধে না জেনে শোনা, আমরা নিজেরাই বা কতটুকু জানি বলুন, গভীরভাবে না জেনে সেটার থেকে কী করে ভ্রান্ত সেটা প্রমাণ করি। তো যাই হোক, সেই রাশিচক্র ক্রান্তীয় রবিবৃত্তের, পৃথিবীর ওপর যে ক্রান্তীয় রবিবৃত্তের 8 ডিগ্রি উত্তর এবং 8 ডিগ্রি দক্ষিণ, অর্থাৎ 16 ডিগ্রি চওড়া এবং 360 ডিগ্রি গোল মহাকাশের যে অংশ, সেটাকেই বলা হয় রাশিচক্র।
এই রাশিচক্রটাকে 12টা ভাগে ভাগ করা আছে। কেন ভাগ করা আছে সেটা আমি আমার বইয়ে উল্লেখ করেছি, আমার ছাত্র জানেন, এখানে বলতে গেলে অনুষ্ঠান অনেক বিস্তৃত হয়ে যাবে। তো এই রাশিচক্র আমাদের উপর একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আমাদের জীবনের উপর ফল প্রদান করে, এটা আমরা দেখেছি, এগুলো আমরা বারবার দেখেছি। কারণ কালসর্পযোগ আমরা দেখেছি যে কালসর্পযোগ বংশগত, হ্যাঁ সেটা প্রমাণিত, আমি তো মিডিয়ায় বলছি আপনাদের, কালসর্পযোগ প্রমাণিত। আবার অনেক সময় কীরকম হয় জানেন, যে চেম্বারে হয়তো 20 জন ব্যক্তি এসছেন, দেখা গেল প্রথম ব্যক্তি কালসর্পযোগ বেরিয়ে গেল বিচার করতে গিয়ে, তো সেই দিন দেখা যাচ্ছে 8 জন 10 জন 7 জন লোকেরই কালসর্প আসছে, কিন্তু তারা বিভিন্ন জনা বিভিন্ন জায়গা থেকে এসছেন অদ্ভুতভাবে, মাঙ্গলিক বা বিভিন্ন যোগ বিভিন্ন দশা আমরা এগুলো করেছি। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে একটা আমাদের ওপর কাজ করছে, ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে কাজ করে সবসময়, আমি এর আগের অনুষ্ঠানেও বলেছি যে সব কিছু সবসময় আমাদের ধারণার উপলব্ধি না হতে পারে। পেঁচা যেটা দেখতে পাচ্ছে তার অন্ধকারে, আমরা সেটা নাও দেখতে পারি, তাই বলে সেটা নেই তা না, আরেকজনা দেখতে পাচ্ছে, আরেকজনের সেটা ধারণা বা দৃষ্টির অগোচর। এনার্জি তো সব জায়গায় আছে না। বিষয়টা হচ্ছে আপনি দেখুন, এই যে আলো, যে আলোতে আমি অনুষ্ঠান করছি, এই আলোটা যে তার দিয়ে প্রবাহিত হচ্ছে, সেই তারটাকে আপনি কভারটাকে খুলে হাত দিন, দেখুন ছিটকে ফেলে দিতে পারে, মানুষের মৃত্যু পর্যন্ত করতে পারে। আপনি একটা চুম্বককে এখানে নাড়াচাড়া করুন, দেখুন পিনগুলো এখানে নাড়াচাড়া করবে, কিন্তু এই যে চুম্বকটা এখানে নাড়াচাড়া করছে, এখানে পিনগুলো নাড়াচাড়া করছে, মাঝখানে তো আমরা বলছি কিছু নেই, ফাঁকা জায়গা। তাহলে কেন হচ্ছে? কিছু তো আছেই, সেটা হয়তো আমি দেখতে পাচ্ছি না বা আমার স্পর্শ অনুভূতিতে আসছে না, নাহলে তো হয় না শূন্য থেকে, কিছু তো আছেই। যাই হোক, ফিজিক্সের জ্যোতিষের মধ্যে আর ফিজিক্স বেশি ঢুকিয়ে লাভ নেই, তবে কিছুটা ঢোকাতেই হয় বিজ্ঞানের ছাত্র হিসাবে এবং জেমোলজিস্ট হিসাবে আমাকে এটা আপনাদের বলতে হয় যে এই রত্ন উপরত্নগুলো একটা ইলেকট্রোম্যাগনেটিক ওয়েভে আমাদের উপর ক্রিয়া করে। রত্ন কাজ করতে আমরা দেখেছি তো, যাদের মানে শীতকালে মানুষকে খুব যদি মানে বেশি ওজনের ভালো মুক্ত পড়ি দেওয়া হয়, সে ব্যক্তিটার দুম করে ঠান্ডা লেগে যায়। যে ব্যক্তির ঠান্ডার ধাত, তাকে ঠিকভাবে মুক্ত দিলে পরে তার ঠান্ডা কমে, তার মন কিছুটা শান্ত হয়, আমরা দেখেছি তো। আমরা তো দেখেছি যে প্রবাল দিয়ে অনেক সময় ব্লাড প্রেশারকে, লো ব্লাড প্রেশারকে হাই করা যায়। এছাড়া একাধিক পাথর, এবং আরও একটা জিনিস যে এই যে পাথরগুলোর টেস্টিং না, এই পাথরের রিফ্র্যাক্টিভ ইন্ডেক্স, পাথরের স্পেসিফিক গ্র্যাভিটি, সেটা আইসোট্রপিক না অ্যানিসোট্রপিক ইত্যাদি পরীক্ষা, পাথরটার মানে মাইক্রোস্কোপে তার বিভিন্ন ইনক্লুশনের পরীক্ষা, এগুলো ছাড়াও পাথরের একটা বিষয় থাকে যেটা যারা জেমোলজি বা রত্ন নিয়ে চর্চা করেন তারা জানেন, যে একটা আপনার আল্ট্রাভায়োলেট রশ্মি, এক্স রে, তার উপর বিভিন্নভাবে বিভিন্ন অ্যাক্টিভিটি দেখায়। এগুলো যারা বিজ্ঞান এবং জেমোলজি নিয়ে করেছেন তারা বুঝতে পারেন যে সেখানে একটা শক্তির ক্রিয়া করছে। এটা হয়তো যারা ক্লায়েন্ট আমাদের কাছে আসেন যে কালকে একটা কাজের দরকার, একটা কিছু পাথর দিন না যে কাজ হয়ে যায়, মেয়ের বিয়েটা হচ্ছে না দিন না, তাদের হয়তো এগুলো ধারণা হতে হবে, কিন্তু সেখানে একটা প্রমাণিত হয় যে সেখানে একটা শক্তি কাজ করছে। এবং সব থেকে বড় জিনিস হচ্ছে যেটা স্পেকট্রাম পরীক্ষা, স্পেকট্রোস্কোপে পরীক্ষা, এটা কিন্তু একটা বিরাট ব্যাপার। স্পেকট্রোস্কোপে যে আমরা বিভিন্ন অ্যাবজর্পশনগুলো দেখি লাইটের, সেগুলো কি আদত, সেগুলো হচ্ছে একটা ইলেকট্রনের ওপর যে এনার্জি, মানে ইলেকট্রনের জন্য যে এনার্জির ক্রিয়া, সেগুলোই তো বিষয়টা। এগুলো বিস্তৃত আলোচনা করতে গেলে কি বললাম যে 100টা এপিসোডেও এই অনুষ্ঠান শেষ হবে না। তাহলে সেখানে পাথরের একটা, তো আমরা দেখতে পারি যে একটা যখন সাফায়ার, একটা সাফায়ারের ধরুন যখন 415 থেকে 425 তার আলোটা অ্যাবজর্ব হচ্ছে, কেন একটা মানে পান্নার ক্ষেত্রে বা একটা প্রবালের ক্ষেত্রে সেটা আলাদা হয়ে যাচ্ছে? এগুলো তো পড়াশোনা করতে হবে। এগুলো যদি আপনি ডিটেলস, জ্যোতিষ কি, জ্যোতিষের উৎপত্তিকে, জ্যোতিষকে আবিষ্কার করলো, কেন করলো, পরাশর, যাজ্ঞবল্ক্য, রত্ন গবেষণা, বিরাট শাস্ত্র সমুদ্র হারিয়ে যাব, মানে আমরা কতটুকু পড়েছি তাই। তো এইগুলো আপনি কোনোদিন আলোচনা না করে যদি ইয়ে করেন, হ্যাঁ যদি কেউ আপনাকে ঠকায়, যেমনি কীরকম ঠকায়, কেন কাজ হয় না, এরও একটা ব্যাপার বলি। যে এটা আমি ধরুন একটা হিন্দু ব্রাহ্মণের ছেলে হিসাবে বলছি, আমার গলায় পৈতে আছে, আমি ব্রাহ্মণের ছেলে, আমি পুজো মন্ত্র তন্ত্র জানি, আমি তন্ত্র অ্যাস্ট্রোলজিও শিখেছিলাম, আমার গুরু নিষেধে আমি করি না, হয়তো তার থেকেও বড় কিছু করতে পারি।
তন্ত্র কথাটা এসছে তনু নাম ইতি ত্রায়তে তন্ত্র, অর্থাৎ তনু নাম যেখানে ইতি, ইতি মানে শেষ হয়ে যায়, চিঠির নিচে লেখেন না ইতি, তো সেখানে তা আমার যদি শরীর বদ্ধায় চলে যায়, আমি আপনার কাছে ফিস নেবো কী করে, আপনাকে পাথর বিক্রি করবো কী করে, আপনার যাগযজ্ঞ করবো কী করে, যাগযজ্ঞ করে কিসের জন্য নিচ্ছি, যে আমি খাবো পরবো থাকবো ভালো থাকবো, আমার পরিবার ভালো থাকবে, এসি গাড়ি চড়বো, এসি বাড়ি থাকবো, তনুকে কেন্দ্র করে, তাহলে তনু বলতে আমার যায়নি, তো কিসের তন্ত্র সেটা, তন্ত্রের নামে অনেক সময় সেই জন্য ব্যভিচারী ক্রিয়া হয়ে যাচ্ছে। এবং একজন জেমোলজিস্ট হিসাবে আমি আপনাদের বলছি যে 90% রত্ন প্রত্ন তো আসল নয়। অনেক সময় খুব দুঃখ কান্না পেয়ে যায় যে একজন জেমোলজি রত্ন পরীক্ষক হিসেবে, যে আমি যেহেতু এটা জানি যে অনেক সময় অনেক ফালতু রত্ন কীভাবে সার্টিফিকেটে সেগুলোকে ভালো ন্যাচারাল ইত্যাদি হিসাবে পাস হয়ে যায়, মানে খুব দুঃখজনক এটা, দুঃখজনক এটা, এরাই এই শাস্ত্রটাকে কলুষিত করছে। 90% পাথর, বাজারের 90% পাথর রত্ন প্রত্ন আসল নয়, জানেন? এগুলোর মধ্যে ন্যাচারাল যেমনি আছে, এগুলোর মধ্যে ট্রিটেড জেমস আছে, এগুলোর মধ্যে সিনথেটিক অর্থাৎ ল্যাবগ্রোন জেমস আছে, এগুলোর মধ্যে নকল জেমস, কম্পোজিট জেমস আছে ইত্যাদি বিভিন্ন কিছু। কিন্তু অনেক সময় কি ট্রিটেড জেমস কাজ করে না? ট্রিটেড জেমসের কিছু ক্ষেত্রে কাজ করে, কিছু ক্ষেত্রে করে না, কীরকম ট্রিটমেন্ট সেটার উপর ডিপেন্ড করে। তাই সেই নলেজগুলো আপনাকে থাকতে হবে। তারপর কি বললাম যে ব্রাহ্মণ ছেলে মন্ত্রতন্ত্র জানি, গলায় পইতে আছে, সদ্গুরু আশ্রিত, আমি কি করতে পারি না? তারাপীঠ কামাখ্যা যাগযজ্ঞ করতে পারি না। এবং মানুষের তন্ত্রের দিকে ঝোঁক তো বেশি, নিজের উপকারের থেকে অপরের ক্ষতি হবে সেগুলো তো বেশি, বশীকরণ, পরস্ত্রী বশীকরণ, অফিসের বসকে বশীকরণ, এগুলো কিন্তু কেন করি না? সদ্গুরুর পায়ে মাথাটা নত পরিচিত, স্বামীজিকে মানিত, ঠাকুর শ্রীরামকৃষ্ণকে মানিত, সেই জন্য এগুলো বিবেকে দংশায়, এগুলো আসে না রুচিতে। যাই হোক, তো সেখানে দেখা যাচ্ছে অনেকে শাস্ত্রী মহারাজ পণ্ডিত হিসাবে, অনেকে বাস্তব জীবনে কিছু করতে না পেরে, চাকরি বাকরি না পেয়ে, বাস্তব জীবনে ব্যবসায় লড়াই করতে না পেরে তখন জ্যোতিষে আসছেন। তাদের মধ্যে অনেকে যারা জ্যোতিষের ক্যালকুলেশন করতে পারছেন না, জ্যোতিষের ফলাদেশ করতে পারছেন না, জ্যোতিষের প্রতিকার করতে পারছেন না, তারা তন্ত্রতে চলে যাচ্ছেন। কারণ তন্ত্রে লাল কাপড় কালো কাপড় পরে, ঝাঁকড়া ঝাঁকড়া চুল রেখে, কপালে তিলক কেটে, গলায় রুদ্রাক্ষের মালা রেখে বড় বড় কথা বললে বা ভয় দেখালে মানুষ পয়সা ঠেলে দেবে। যাই হোক, সেটা বিষয়। স্থান মাহাত্ম্য এবং সময় মাহাত্ম্য একটা কাজ আছে, কারণ আমরা অমাবস্যা, পূর্ণিমা, বিভিন্ন তিথি এগুলো দেখেছি, সময় মাহাত্ম্য একটা ব্যাপার। তারপর সময় মাহাত্ম্য একটা আছে যে চতুর্দশীতে শিব পুজো হবে, চতুর্থতে গণেশ পুজো হচ্ছে, অমাবস্যাতে কালী পুজো হচ্ছে ইত্যাদি আমরা দেখেছি। স্থান মাহাত্ম্য একটা ব্যাপার আছে। স্থান মাহাত্ম্য একটা সোজা হিসাবে বুঝিয়ে দিচ্ছি, তারাপীঠ কামাখ্যা হিমালয় হিসাবে বুঝতে হবে না। কলকাতা সেটাও পৃথিবীতে অবস্থিত, আপনার গ্রামটা একটা প্রত্যন্ত গ্রাম, সেও পৃথিবীতে অবস্থিত, কিন্তু সেখানে জায়গা হচ্ছে 20,000 টাকা কাটা। কলকাতায় দেখা যাচ্ছে জায়গা 50 লাখ টাকা কাটাতেও পাচ্ছে না। কেন কেন এইটা? তাহলে স্থান মাহাত্ম্য একটা ব্যাপার আছে। ঠিক তেমনি প্রত্যেক বছর সময় কিছু পাওয়ারফুল টাইম পড়ে এবং হিমালয়ে আমি যাই। এই বছর যে সুখবরটা আমি আপনাদের দেবো বলেছি, যে যারা প্রতিকার করতে পারছে না দীর্ঘদিন ধরে বিভিন্ন আর্থিক কারণে আমাকে জানিয়েছেন, আমি আগামী 1.5 মাস তাদের প্রতিকার করব। আগামী 1.5 মাস তাদের প্রতিকার করব। আজ থেকে ঠিক 15 বছর আগে প্রতিকারের যে মূল্য ছিল, যত কম মূল্য ছিল, সেই কম মূল্যে আমি আগামী 45 দিন আমার সমস্ত মক্কেলকে প্রতিকার করব, যাতে সবাই প্রতিকার করতে পারে এবং বিরাটভাবে কাজ পায়। এবং এই যে আমি হিমালয় থেকে ঘুরে এসেছি, সেখানে যে আমার বিভিন্ন ক্রিয়া করা, তারও কিছু জিনিস আমি তাদের সেই প্রতিকারের সাথে দেবো, যাতে সেই প্রতিকারের কাজ বিরাট মাত্রায় যায় এবং মানুষ বর্তমান যুগে প্রতিকারের মূল্যের কারণে সঠিক প্রতিকার মানে খারাপ প্রতিকারের মূল্য কম, অনেক কিছু প্রতিকার করতে পারে না। সেই জন্য তাদের হিমালয়ান প্রতিকারের সঙ্গে আমি ফ্রিতে তাদের বাড়ির বাস্তু সম্পূর্ণ করে দেবো, যাতে একটা মানুষ সম্পূর্ণভাবে কাজ পায় এবং তাদের মধ্যে বিশ্বাস জাগে যে না, জ্যোতিষ সত্যি, হাজার হাজার বছর ধরে যে শাস্ত্র চলে আসছে সেটা সত্যি। এবং পাওয়ার অফ অ্যাস্ট্রোলজি অন্যান্য জ্যোতিষের থেকে সম্পূর্ণ আলাদা, এবং পুলক চক্রবর্তী যে কথাটা বলছে সেটা করে দেখাতে পারে। এই জিনিসটাই আপনাদের কাছে প্রমাণ করার জন্য আমি যে সুখবরটা দেবো বলেছিলাম, যে আগামী 45 দিন আমি ফ্রিতে বাস্তু দেওয়ার সাথে আপনাদের হিমালয়ান পাওয়ারটা আপনাদের দেবো, এবং আপনাদের জ্যোতিষের প্রতিকার আগামী 45 দিন করব। ঠিক আজ থেকে 15 বছর আগের প্রতিকারের যে মূল্য ছিল, তত কম মূল্যে আপনাদের প্রতিকার করব, যাতে আপনারা আপনাদের পরিবারের সবার জন্য প্রতিকার করতে পারেন। ভালো থাকুন।